এমনিতে আপনারা রক কাটা শিবির হিসেবে অনেক পরিচিত আছে, মানে এখনই আমাদেরকে ধমকি দিয়ে এটা আমল করলে এখনই ধমকি দিয়েন না ভাই, ধমকি দেন না না, আপনি তো ধমকি দিলেন আমাদের শেখ হাসিনা। আরে 17 বছর একত্রে মিলেমিশে আপনারা আন্দোলন করলাম, কেবল আপনারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন, এই নির্বাচন যে কত ষড়যন্ত্রের নির্বাচন সেটাও কিন্তু এই জাতি একদিন বুঝতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, পুরো আয়োজন জুড়ে থাকছি আমি মাহবুব সৈকত এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন প্রথমেই তাদের পরিচয় করে দিচ্ছি। রয়েছেন আমার বাঁ পাশে সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক এবং একই সাথে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। এবং ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই ইয়াসিন আরাফাত আপনাকে দিয়ে শুরু করি। আজকে শিরোনাম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, গণতন্ত্রের পথে যাত্রা। সেটি হচ্ছে যে আমরা নিশ্চয়ই আমাদের এখান থেকেও যারা ডাকসু নির্বাচনে বিজয়ী এবং বিজিত যে যারাই অংশ নিয়েছিলেন প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি, কারণ যারা বিজয়ী হয়েছেন, যারা অংশ নিয়েছেন তারা না থাকলে হয়তো এই পরিবেশটা তৈরি হতো না। সেখানে সবকিছু মিলে আমি ইয়াসিন আরাফাত আপনার কাছে আসব, তবে আমি আসলে হেলেন জেরিন খানের কাছেই প্রথম যেতে চাই। হেলেন জেরিন খান, একদম আমরা শিরোনাম দিয়েছি গণতন্ত্রের পথে যাত্রা, ছাত্র সংসদ নির্বাচন। নিশ্চয়ই ফ্যাসিবাদ বিদায়ের পরে একদম সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন বলতে যা বোঝায়, গণমাধ্যম এবং অন্যান্য, আমি নিজেও মাঠে ছিলাম, সেটি হচ্ছে ডাকসু নির্বাচনে দেখেছি। তো গতকালকে যে ফলাফল, সেই ফলাফলের জায়গায় আপনাদের পর্যবেক্ষণ, পর্যালোচনা কি, এটি একটু শুনতে চাই। এবং নিশ্চয়ই যে ফলের ব্যবধান বা ফলাফলের যে জায়গাটি, সেটি একদম মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে জায়গাটায়, সেখানটায়ও কেন ছাত্রদল বুঝতে পারলো না, এই বিষয়টি আপনাদের পর্যবেক্ষণ কি? যদিও নির্বাচনে হতেই পারে, এটি স্বাভাবিক, এটি একটু শুনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে আরাফাত ভাই এখানে এসেছেন তাকেও। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলো, সেটা এক অর্থে স্বীকার করেই নিচ্ছি যে এই যাত্রায় যতই প্রতিকূলতা থাকুক না কেন, যতই বিতর্ক থাকুক না কেন, তবে যাত্রা তো শুরু হলো। সেই দিক থেকে আমরা জাতীয়তাবাদী দল এটাকে স্বাগত জানাই এবং এই যাত্রাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। এবং যত বিতর্কই থাকুক না কেন, ডাকসুর নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তবে আপনি যেটা মূল্যায়নের বিষয় কিংবা আমাদের যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যে ব্যত্যয় ঘটেছে, সেটা হলো যে দেখেন, সত্যিকার অর্থে যেটা হয়েছে সেটার অনেকগুলা কারণের মধ্যে আমি একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন নেত্রী কিংবা একজন কর্মী, এবং আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজেও নির্বাচিত ভিপি হয়েছিলাম। সেই কারণে আমি জানি ছাত্রছাত্রীদের চিন্তা চেতনা কিংবা ছাত্রছাত্রীরা মানে কোন ধরনের রাজনীতিকে বিশ্বাস করে, এই বিষয় নিয়ে ছাত্র রাজনীতির ব্যাপারে আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে, কারণ আমি প্রায় 10 বছরের মতো ছাত্র রাজনীতির সাথে জড়িয়েছিলাম। সে কারণে আমি বলতে পারি, সেই কারণে নিজেরটা তো আর নিজে বলা যায় না, তবে এইটুক বলতে পারি যে আমি ওই সময়টা বিরাট এনজয় করেছি। এবং আমি বলবো যে ছাত্র রাজনীতির সবচেয়ে স্বর্ণযুগ যেটা ছিল, সেই যুগটা অতিক্রম করেছি। সেই সময় একটা বিরাট ভূমিকাও পালন করেছি 90-এর আন্দোলনে, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের পতনের ক্ষেত্রে যেই ভূমিকাটা ছিল, সেই ভূমিকায় আমি অন্যতম একজন শরিকদার ছিলাম। সেই কারণে আমি নিজেকে ধন্য মনে করি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী ছাত্র দল যেটা হয়েছে, যে ছাত্র দল কিন্তু ক্যাম্পাসগুলোতে যেতে পারে নাই। যখনই গিয়েছে তখনই কিন্তু ছাত্র দলের উপরে নির্মমভাবে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ও কখনো কখনো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এবং তারপরে আবার দেখা গিয়েছে এদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, জেলে দিয়েছে, বছরের পর বছরে তাদেরকে জেলে যেতে হয়েছে।
তো এরকম একটা অবস্থা। কিন্তু পাশাপাশি আমরা দেখি আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু যে মানে প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে কিংবা গুপ্তভাবে হলেও তারা কিন্তু রাজনীতির সাথে জড়িয়েছিল এবং তারা কিন্তু দেখা গিয়েছে যে ছাত্রলীগের ছত্রছায়ায় তারা রাজনীতি করেছে। সেটা কিন্তু যেহেতু বিএনপি একটা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি একটা গণতান্ত্রিক চিন্তা চেতনাকে বিশ্বাস করে, সেই কারণে বিএনপি সবসময় কিন্তু স্বচ্ছ রাজনীতির ধারক বাহক কিংবা স্বচ্ছ রাজনীতিটাই করে গিয়েছে। সেই কারণে বিএনপি কিন্তু এই সকল নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছে এবং সেটা ফেস করেছে। এবং এই কারণে দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আপনি দেখেন ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে ক্যাম্পাসে যেতে পারে নাই ঠিকই একইভাবে হলগুলোতেও যেতে পারে নাই। এবং ছাত্রদলের যে সমস্ত নেতাকর্মীরা তারা কখনো কখনো দেখা গিয়েছে যে ক্লাসেও অনেক সময় তারা যেতে পারেন এবং ক্লাসে গেলেও তারা কিন্তু কোনো বন্ধুর সাথে মানে বন্ধুত্ব করতে পারে নাই। কারণ কেউ যদি বন্ধুত্ব করতে আসতো তার উপরেও কিন্তু অত্যাচার নির্যাতন হতো। সেই কারণে কিন্তু ছাত্রদল মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটিও কিন্তু প্রপার ওয়েতে করতে পারে নাই। এরকম একটা পর্যায়ে এই যে জুলাই আগস্টের 24 জুলাই আগস্টের 36 যে আন্দোলনটি হলো, মানে জুলাই আগস্টের যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে সারা বাংলাদেশে ফ্যাসিস্টরা পালিয়ে গিয়ে, সারা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে কিংবা মাফিয়ারা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে গিয়েছে। এবং দেখা গিয়েছে বিভিন্ন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে এরপর থেকে বিভিন্ন যে আওয়াজ তোলা হলো সেটা হলো যে অনেক ক্ষেত্রেই কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টা নিয়ে আসা হলো। কখনো কখনো বলা হলো যে হলগুলাতে রাজনীতি চলবে না। দেখেন ওই যে এটা অনেকটা এরকম হয়েছে যে মানে সত্য কথা বললে মা জেলে যায় আর মিথ্যা কথা বললে বাবা ফাঁসি হয়। তো ছাত্রদলের অবস্থাটা হয়েছিল এরকম যে আপনার সেন্ট্রাল রাজনীতি করতে পারবে, ডাকসুতে মানে ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু হলগুলোতে রাজনীতি করতে পারবে না। এখন হয়েছে কি, এইটা কিন্তু ছাত্রদল সেই সময়টুকুও পায় নাই যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে এটা যে বুঝাবে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘ 17 বছর যে রাজনীতিটা দেখেছে, সেই রাজনীতিটা দেখেছে কিন্তু একটা বিভীষিকাময়, সেই রাজনীতিটা দেখেছে একটা সন্ত্রাসী রাজনীতি, সেই রাজনীতিটা দেখেছে একটা হেলমেট বাহিনীর রাজনীতি, সেই রাজনীতিটা দেখেছে একটা মানে নির্মম নির্যাতন নিষ্পেষণ কিংবা হলে হলে দেখা গিয়েছে যে বিভিন্ন টর্চার সেল করে সেখানে টর্চার করা হতো, এই রাজনীতি দেখেছে। কিন্তু পাশাপাশি এই রাজনীতির বিপরীতেও যে একটা রাজনীতি আছে, যে রাজনীতিটা আমরা পেয়েছি, যেমন ধরেন আমরা কিন্তু রাজনীতিতে এসেছি যে রাজনীতি মানে একটা স্যাক্রিফাইস। ছাত্রদল মানে জি, আমি কি একটু আপনার কথাটা একটু পরে আসি। এই যে আপনারা যে রাজনীতি দেখেছেন, আমি একটু ইয়াসিন আরাফাত, 1 মিনিট আমি শেষ করতে চাই যে এই যে স্যাক্রিফাইসের রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু এই প্রজন্ম দেখতে পায় নাই। সেই কারণে কিন্তু ছাত্রদল দেখেন, আমরা কিন্তু প্রথম এই যে ডাকসুর যে এই যে নির্বাচনের ডেটটা ঘোষণা, এইটা আমি মনে করি যে একটা এর ভিতরে আমরা প্রথম দিকেই যেটা বলতে চেয়েছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যেটা দরকার ছিল সেইটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল পায়নি। কারণ ছাত্রদল তো আপনার ঢাকা ক্যাম্পাসে যেতে গেলেও কিন্তু এই যে যেটা বলা হতো যে শিবিরের মানে ছাত্রলীগের ছত্রছায়ায় শিবির যে রাজনীতিটা করেছে, সেই রাজনীতিটা তো ছাত্রদল করতে পারে নাই। সেই জন্য যে ছাত্রদলের একটা সময়ের দরকার ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। হঠাৎ করেই নির্বাচনের ডিক্লারেশন দেওয়া হলো। এই স্বল্প সময়ের মধ্যে ছাত্রদল আমি মনে করি সঠিকভাবে গুছিয়ে উঠতে পারে নাই কিংবা সময়টা পায়নি, লেভেল প্লেইং ফিল্ডটা পায়নি। জি, মোটা দাগে দুটি বলেছেন, সময় পায়নি, লেভেল প্লেইং ফিল্ড পায়নি। আমি ইয়াসিন আরাফাত আপনার কাছে যাব, সেটি হচ্ছে যে আপা যে বিষয়গুলো বললেন, একটি হচ্ছে যে সুনির্দিষ্টভাবে, যদিও এর আগেও বিএনপির বা ছাত্রদলের পক্ষ থেকে গুপ্ত রাজনীতির বিভিন্ন বিষয় বলা হচ্ছে, সেক্ষেত্রে তো সুনির্দিষ্টভাবে বেশ কয়েকটি বিষয় বলছেন যে সময় পায়নি ছাত্রদল, লেভেল প্লেইং ফিল্ড পায়নি, এবং আপনারা মানে আপনাদের যারা ছাত্র সংগঠন করেছে
তারা এই সুযোগগুলো তারা পায়নি, তার মানে বিজয়ী যারা তারা পেয়েছে, এটি তো আপনি বলতে চাচ্ছেন। আপনাদের মূল্যায়নটা আসলে কি সেটি শুনি এই জবাবের আগে। আপনারা, ওনরা তো সময় পাননি, আপনারা এই সময়ের মধ্যে তাহলে শিক্ষার্থীদের কাছে কিভাবে পৌঁছলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টক শোতে সম্মানিত সঞ্চালক এবং আমার সাথে বিজ্ঞ আলোচক, দর্শকবৃন্দ যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ডাকসু যে বিজয় হয়েছে, সেই বিজয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবেক, সেই হিসাবে আজকের এই বিজয়ের শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দকে জানাচ্ছি। দেখেন, ন্যারেটিভের যে রাজনীতি, এই ন্যারেটিভের রাজনীতির উপর একটা চপেটাঘাত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে। আপনি যে যে ন্যারেটিভ গুলো ছাত্র শিবিরের বিরুদ্ধে দাঁড় করালেন, প্রত্যেকটা ন্যারেটিভ আমি মনে করি যে ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে। জনগণ, বিশেষ করে ছাত্র সভা সেটি গ্রহণ করেনি। ছাত্র দলের আজকে যেমন প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেনি হিসেবে 14,000 আর 5,000, 3 ডাবল ব্যবধান। এই জায়গা থেকে কেন হলো? ওনারা কথায় কথা আসেন যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে, ছাত্র দলের ব্যানার ছিল। ছাত্র শিবিরের প্যানেলে যে 28 জন ছিল, একজনের ব্যাপারে আমাদের অভিযোগ ছিল SM ফরহাদ, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতি কোনো সভা সমাবেশে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কোনো কিছু দেখাতে পারেননি। হাইকোর্ট পর্যন্ত গেল, হাইকোর্টের মাধ্যমে বিষয়টা প্রমাণিত হয়ে গেল সত্যভাবে তিনি ছিলেন না। SM ফরহাদ নামে যে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি সর্বশেষ স্ট্যাটাস দিয়েছে মিডিয়ার মাধ্যমে, লাইভে এসে তিনি সেটা প্রমাণিত করেছেন। এরপরও আপনারা যে গুপ্ত বলতে চান, দেখেন ছাত্র দলের 30 জনের কমিটি ঘোষণা করা হয়, তার মধ্যে 13 জন পাওয়া যায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। এই 13 জনের সাথে ছাত্রলীগের সম্পৃক্ত আছে কিনা এটার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির সদস্য আবার ছাত্রলীগের সাথে যুক্ত বলে অভিযোগ আসে। যাদের অবস্থা এই, যারা এত বেশি গুপ্ত, তারা আরেকজন গুপ্ত বলার চেষ্টা করে। দেখেন, আপনাকে তো বলা দরকার ছিল গুপ্ত বলার আগে যে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন রাজনৈতিকভাবে ছাত্রদের অধিকার আদায় ভূমিকা পালন করার কথা ছিল, সেই ক্যাম্পাসে ছাত্র শিবির দিনের পর দিন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। রাতে ধরে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাকে ছাত্র শিবির ধরে নির্যাতন করেছে। আর নির্যাতনকারীকে গ্রেপ্তার না করে পুলিশ নির্যাতনকৃতকে ধরে কারাগারে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা আছে আমাদের, অসংখ্য ভাইয়ের ঘটনা। সেটি ছাত্রদলও নির্যাতিত হয়েছে, আমি তো ছাত্রদলের নির্যাতিত ঘটনা অস্বীকার করছি না। ছাত্রদলের নারী নেত্রীর উপরে যেভাবে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে, আমি তৎকালীন সময় টকশোতে তার প্রতিবাদ করেছি। কিন্তু আপনি যখন আপনার নির্যাতনের শিকারের কথা বলছেন, আপনি জুলুমের শিকারের কথা বলছেন, আপনার ত্যাগের কথা বলছেন, আরেকটা দল যে নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগের শিকার হয়েছে, সে কথা বলা দরকার। আজকে দেখেন রাজাকার বলা, যেমন এই কালকেও পর্যন্ত ছাত্র দলের যিনি জিএস প্রার্থী ছিলেন, তার পিছনে দাঁড়িয়ে বলা হচ্ছে রাজাকার রাস্তাটা এই বাংলা হবে না, বা আরো বিভিন্ন। এই স্লোগান তো ছাত্র সমাজ গ্রহণ করেনি, কারণ এই স্লোগান দিয়ে, এই কথা বলে শেখ হাসিনার পতন হয়েছে। এই স্লোগান দেওয়ার সাথে সাথে রাতের অন্ধকারে হল থেকে যে ছাত্ররা বেরিয়ে আসছে, তাদের সাথে সামনে গিয়ে আবার আপনার নতুন করে এই স্লোগান দিচ্ছে, তবে ভোট কিভাবে পাবেন? এই ন্যারেটিভ তো ছাত্র সমাজ পছন্দ করছে না। দেখেন, ছাত্রদল এখানে মূল ঘাটতি কি? ছাত্র শিবির বিগত একটা বছরে যে সুযোগ পেয়েছে, এই একটা বছরে ছাত্র বান্ধব কর্মসূচি পালন করেছে, ছাত্রদের অধিকার আদায় কর্মসূচি পালন করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত ছাত্র শিবির ক্যাম্পাসে শিক্ষার উন্নয়নে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নে, ছাত্র সমাজের অধিকার আদায়ে কি ভূমিকা পালন করবে, এটা বারবার বলেছে। একটা বারও বলে না যে ছাত্র দলকে ভোট দিবেন না, বামকে ভোট দিবেন না, স্বতন্ত্রকে ভোট দিবেন না। আর ছাত্রদল কি করেছে? ছাত্রদল তারা ছাত্র সমাজের জন্য কি করবে সেটা না বলে শিবিরকে ভোট দেওয়া যাবে না, রাজাকার তকমা, তারপরে বট আইডি, এরপরে হিজাবি, এই যে সামগ্রিক বিষয়গুলো, নারী বিদ্বেষী। দেখেন, নারী বিদ্বেষীর কথা আসছে, বিভিন্ন হলের ভোটের যে চিত্র, এই নারী বিদ্বেষী বলার পরেও যে ছাত্র শিবির যদি নির্বাচিত হয়, তার প্যানেল নির্বাচিত হয়, এখানে প্রকাশ্যে তারা ঘুরেফেরা করতে পারবে না, অসুবিধা হবে। সেখানে ছাত্রীদের যে বিপুল ভোটে বিজয়ী হয়েছে, এই মানে ন্যারেটিভ গুলো এখানে মূল গঠন হয়েছে। বলছেন তো এই জায়গায় আজকে ওনারা যে কথা বলেন ছাত্রদল সুযোগ পায়নি, কেন ছাত্রদল সুযোগ পায়নি? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্টনে এসে মিছিল করা, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছে ওখান থেকে গিয়ে আপনি দাবি করবেন যে আমরা আপনাদের পক্ষে আছি, তারা তো গ্রহণ করবে না। ছাত্র শিবির দেখেন এই একটা বছরে কি করেছে, ছাত্র শিবির ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির প্রত্যেকটা হলে পানির ফিল্টার দিয়েছে। ছাত্র শিবির কোরবানির সময় যারা পরীক্ষার বা হলে থাকার কারণে, বাধ্যবাধকতার কারণে এলাকায় যেতে পারেনি, মায়ের বাবার সাথে ঈদ করতে পারেনি, তাদের জন্য কোরবানির সময় সেখানে মেজবানের আয়োজন করে। ছাত্র শিবির রমাদানে ইফতার বিতরণের কর্মসূচি পালন করেছে। ছাত্র শিবির নবাগত যারা, তাদের মধ্যে কলম বিতরণ করা, তাদেরকে সেবা দেয়া,
একটা চিত্র আপনার মনে থাকার কথা, একজন মা এসে শিবিরের যে টেন্ট ছিল সেই টেন্টে তার সন্তানকে দিয়ে গিয়েছেন, তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই যে ছাত্র শিবির প্রতি মাসে ছাত্র বান্ধব কর্মসূচি পালন করেছিল, এই কর্মসূচি পালনের সক্ষমতা কি ছাত্র দলের ছিল না? তারা কি এই ছাত্র রিলেটেড কর্মসূচি পালন করতে পারতো না? আজকে দেখেন, আজকে আধুনিকায়নের যে বিশ্ব, এই ছাত্র সমাজ কি চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রী কি চায়, এই চাওয়া কি ছাত্রদল পূরণ করতে পেরেছে? আজকে যার কারণে তারা প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেনি। এই জন্য এই ন্যারেটিভ গুলোকে বাদ দিতে হবে। এই গুপ্ত বলেন, রাজাকার বলেন, দেখেন এত কিছুর পরেও ওনারা এসে মানে স্বীকৃতি দিতে গিয়েও আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিভাবে অভিনন্দন জানালেন? আপনি অভিনন্দন জানাবেন, কিন্তু আপনার মনের ভিতরে কষ্ট রেখে অভিনন্দন জানাই লাভ কি? আপনি জানালেন যে শিবির নামে তো কোনো নির্বাচন করেনি, শিবির করেনি। 2001 সালে আমরা যে নির্বাচন করেছি, বিএনপি নির্বাচন করেছে, 4 দলীয় জোট নামে নির্বাচন করেছে, কিন্তু সবাই তো বলছে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট। এটা বলতে অসুবিধা কোথায়? স্বীকৃতি দিতে অসুবিধা কোথায়? যে শিবির, এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পিছনের মূল কারিগর শিবির ছিল, এটা বলতে ধন্যবাদ জানাতে আমার মনে কৃপণতা যতদিন করবেন ততদিন পস্তাবেন। আজকের ছাত্র সমাজ আপনার রাজনীতির ধরনটা দেখতে চায়। আপনি কি নিয়ে রাজনীতি করছেন, আপনি কি কথা বলে রাজনীতি করছেন? দেখেন, ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আবিদ, আমি মনে করি জুলাইয়ের যোদ্ধা হিসেবে এবং তার বিভিন্ন ভূমিকার কারণে সে একজন যোগ্য প্রার্থী ছিল। কিন্তু এই যোগ্য প্রার্থীকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যেভাবে ভূমিকা পালনের জন্য বা বিএনপির পক্ষ থেকে যেভাবে ভূমিকা পালনের জন্য উদ্বুদ্ধ করার কথা ছিল, সেটা করতে পারেনি। সে যে ভাষায় বক্তব্য দিয়েছে, ছাত্রছাত্রীরা কি চিন্তা করে যে এখনো বিপি নির্বাচিত হয়নি, তার আগে এই ভাষায় আঙ্গুল তুলে হুমকি দিচ্ছে প্রশাসনকে, সেখানে আমি এই ব্যক্তির উপর আস্থা কিভাবে রাখতে পারি? শিশির মনির ভাই, দেখেন একজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ডাকসু নির্বাচনটা স্থগিত করা হলো, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল লয়ার হিসেবে শিশির মনির, যিনি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন এক সময়, তিনি একটা হাতে লেখা আবেদন দিয়ে তাৎক্ষণিক ওই স্থগিতাদেশকে চেম্বার জজ আদালতে স্থগিত করেছেন। এটার জন্য তো ছাত্রদল বিপি প্রার্থী ছাত্র সমাজের দাবির জায়গা থেকে ধন্যবাদ জানানো দরকার হচ্ছে। কারণ যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বাচন স্থগিত হওয়ার পরে বিক্ষোভ শুরু হয়েছিল, যখন খবর আসলো যে ওই স্থগিতকে আবার স্থগিত করে দেওয়া হচ্ছে, নির্বাচন হতে কোনো বাধা নেই, যখন সে উচ্ছ্বাস চলছিল, সে এখানে এসে তিনি কি বললেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমরা কাকে দিয়ে আইনজীবী করছো? অথচ শিশির মনির তো তারেক রহমান সাহেবের আইনজীবী ছিলেন, শিশির মনির তো বাবরের আইনজীবী ছিলেন। তাহলে আপনি তো একজন ব্যক্তি, আমি যাকে নির্বাচিত করব তিনি কেমন, তার রোল প্লেটা কি, তিনি আমার জন্য কি বলছেন, তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে কি বলছেন? তিনি যদি 20টা মিনিট বক্তব্য দেন, তার মধ্যে 19.40 সেকেন্ড তিনি বক্তব্য দেন হচ্ছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। মানে আপনারা এই বিষয়গুলো, আপনাদের অপোনেন্ট যারা ছিলেন, দুর্বলতাগুলো আপনারাও অবজার্ভ করছিলেন, তাই তো? আমি মনে করি ছাত্র শিবির ছাত্র সমাজের জন্য ডেডিকেশন সম্পূর্ণ ভূমিকা পালন করেছে, তার ম্যান্ডেট ছাত্র শিবির। অনেক ধন্যবাদ জেরিন খান। আপনি আপনার কথা ধরেই আমি একটু বলছি, আপনি বলছেন যে 1 বছর যে সময় সেই পর্যাপ্ত ছিল না। ইসলামী ছাত্র শিবির যদি সময়টা কাজে লাগাতে পারে তাহলে ছাত্রদল কেন পারল না? আরেকটা বিষয় হচ্ছে প্যানেলের ক্ষেত্রে মোটামুটি আগে থেকেই কারা কারা প্রার্থী হতে পারে শিবিরের, কিংবা এই উমামা কিংবা মেঘমল্লার এরকম নামগুলো আসছিল। ছাত্রদল এক্ষেত্রে কে প্রার্থী হচ্ছে একদম শেষ দিন পর্যন্ত কিন্তু জানতে আমরা পারিনি। এই জায়গাটায় কি কিছুটা ঘাটতি মনে করছেন? কেন এরকম হলো আসলে? না, আমি ঘাটতি মনে করছি না, কারণ ও যত কথাই বলুক না কেন, ওনারা তো আওয়ামী লীগের ছত্রছায়ায় 17 বছরই ওনারা রাজনীতি করেছে এবং 17 বছরই তাদের অ্যাক্টিভিটি ছিল, সেটা ছিল গুপ্ত। এটাই তো আমরা বারবার করে বলছি। কিন্তু ছাত্র দলের আপনি দেখেন, তারপরও ছাত্রদল এই 1 বছরে যেটা বললেন, এই 1 বছরে ছাত্রদলকে কিন্তু প্রথম দিকে শিবির এবং এনসিপি মিলে ছাত্রদল যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু তারা অনেক রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এবং সর্বশেষ আপনারা জানেন যে হলগুলোতে, যেটা আমি বলছিলাম যে আমরা তো বুঝেই উঠতে পারিনি এত শর্ট টাইম, যেই কারণে এই যে ডাকসুর যে নির্বাচনটা, এটাও তো একটা কনস্পিরেসি, এটাও একটা ষড়যন্ত্র। কারণ একদম হুটহাট করে একটা নির্বাচনের ডিক্লারেশন দেওয়া এবং এইটা যে পূর্ব পরিকল্পিত একটা বিষয়, এটাই তো আমরা জানি। এবং আপনি জানেন যে ডাকসুর যে প্রশাসন, ভিসি যিনি আছেন, তিনিও তো চরম বিতর্কিত, তিনিও তো একেবারে ওনাদের মানে সংগঠনের একজন নেতা হিসেবেই পরিচিত বলা চলে। তারপরে প্রক্টর যিনি আছেন, বিভিন্ন হলগুলোতে আমরা যেটা জানতে পারি যে জামাত শিবিরের মানে জামাত শিবির
মতাবলম্বী যে সমস্ত আছে হ্যাঁ শিক্ষক আছে, কিন্তু বিএনপির কি সেই শিক্ষক নেই? কিন্তু না, যেহেতু ভিসি প্রক্টর দুজনই, টোটাল প্রশাসনটা কি নিয়োগটা তো দেন ভিসি এবং তাকে সমর্থন করে প্রক্টর। তো এখন পর্যন্ত কি বিএনপি পন্থী বা সাদা দল পন্থী যে শিক্ষকরা, সেই কারণে বিএনপি তারা কি এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক কিংবা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেছে? আমরা যেটা করি, আমি তো বললাম একদম স্টার্টিং এই বলেছি যে যত বিতর্কেই থাকুক না কেন, যত আমাদের আমরা মানে এখানে মানে অভিযোগ থাকুক না কেন, তারপরে যে যাত্রাটা শুরু হয়েছে এই জায়গায় এইটাকে আমরা ওয়েলকাম জানাই। এই জায়গাটা আরেকটা হলো যে ভাই যে আরাফাত সাহেব যেটা বললেন যে এস এম ফরহাদ না সাদেক কায়েমকে ও তারও তো আমরা স্লোগান দেখেছি কিভাবে মানে নৌকা নৌকা করছিল, সেটা তো কাজেই এইটা ওনারা এখন অস্বীকার করলে তো হবে না। তারপরে আপনি দেখেন ছাত্রদল মাত্র 1 মাসও সময় পায় নাই এবং উনি বললেন যে আমরা আমাদের ছাত্র নেতারা সামাজিক, আমাদের যে জিএস ক্যান্ডিডেট হয়েছে হামিম তো একটা ভলান্টিয়ার সংগঠনই করেছিল এবং তার মধ্যে দিয়ে কিন্তু সে চেষ্টা করেছে ক্যাম্পাস ভিত্তিক টুকটাক যেটুক যেতে পেরেছে সেইটার মধ্যে দিয়ে সে কিন্তু মানে ছাত্রদের জন্য যা কিছু কল্যাণকর সেই কাজগুলো করেছে। আর ছাত্রদল তো সবসময় ছাত্রদলের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের কল্যাণে যা কিছু করা সেই কাজগুলো করা, সেইটা সবসময় ছাত্রদল জন্মলগ্ন থেকেই করছে, সেই কাজটি করছে। কিন্তু সেই কাজ করার জন্য তো আমরা কোনো সময় পাই নাই, আমাদের সময় তো খুব সীমিত এবং হুটহাট করে এই যে ডাকসুর নির্বাচন, এই যে বিভিন্ন ইউনিভার্সিটির যে নির্বাচন, এটা তো একটা প্ল্যান হইতে করা হয়েছে। ওরা জানে যে আমরা যদি একটু সময় দেখেন, মাত্র 1 মাসের সময় পাই নাই, তার মধ্যে দিয়ে আমি মনে করি যে এই রেজাল্টটা এসছে। এবং আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে একজন প্রেস কনফারেন্স করে বলেছে যে আমি তো জিএস ক্যান্ডিডেট তাকে ভোট দিয়েছি, কিন্তু সেই ভোটটা কেন হলো না, শূন্য ভোট কেন হলো? এই যে শূন্য ভোট এক এক ক্যান্ডিডেটের কাছে দিয়েছে। এবং আপনি জানেন যে প্যানেলশিপ দেওয়া হয়েছে সেখানে ওনাদের যে শিবিরের যে প্যানেল, সেখানে ভিপি জিএস ক্যান্ডিডেটের ওখানে টিক মার্ক দেওয়া হয়েছে। যদিও আমাদের গণমাধ্যমের কাছে আর সালাউদ্দিন ভাই সম্পর্কে যেটা বলেছেন, এটা তো আপনাদের ব্যর্থতা। আপনারা কেন স্পষ্ট করে বলেন না? আপনারা কেন বারবার করে সবকিছু গোপন রাখার চেষ্টা করেন? ঐক্যবদ্ধ প্যানেল কেন দিবেন? আপনারা শিবিরের প্যানেল দিতে আপনাদের সমস্যা, সেখানে আমি সেই কারণেই সালাউদ্দিন ভাই এই প্রশ্নটা বলেছেন। আমি একটু যদি বলি যে আপনি যে বিষয়টি বললেন, ছাত্রদল প্যানেল দিয়েছে সেখানে, কিন্তু ছাত্র শিবির প্যানেল দেন নাই। তো সেই কারণেই বলেছে যে প্যানেলটার নামে তারা বিজয়ী এখন মানে ডিক্লারেশন হয়েছে, সেটা কেন আপনারা বলছেন? এই প্রশ্নটাকে আলটিমেটলি আপনি যেটাই বলেন না কেন, মানে গত আসলে মানে ফলাফলের জায়গায় বিজয়ী তো তারা হয়েছে। এটি তো শুনেন, গোল ধরেন 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল, সেটা তো সেই নির্বাচনকে বিএনপি মেনে নিয়েছে, কিন্তু সেই নির্বাচনে যে কি হয়েছে সেটা তো আমরা পুনাম মুখার্জির যে বই লেখা ছিল সেটা প্রমাণ পেয়েছি। পরবর্তীতে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আব্দুল জলিল পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে নীল নকশার যে নির্বাচন হয়েছিল সেটা তো এই জাতি দেখেছে। তো কাজেই এখন ধরেন ডাকসুর নির্বাচন ওনারা ডিক্লারেশন হয়েছে, এই স্বল্প সময়ের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা অন্যান্য সংগঠন অংশগ্রহণ করেছে। যে ভিপি এই ক্যান্ডিডেট যে আবিদ, যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রেজেন্টেবল, মানে আবিদ যদি জনপ্রিয় হয়, আপনি তাকে ভিপি ক্যান্ডিডেট হিসেবে দিতে এত দেরি করলেন কেন? আমি তো বললামই যে আমরা সময়ই পেয়েছি 1 মাসের কম। আমাদের তো কি যেন ক্যাম্পাসে ঢুকতেই দিচ্ছিল না। প্রথম দিকে জামাত শিবির আর কি যেন প্রথম দিকে শিবির আর এনসিপি মিলে, তা আমরা তো প্রথম ধরেন 7 মাস 8 মাস আমাদের চলে গিয়েছে মানে ডাকসুতেই ঢুকতে, মানে কি বলবো এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে। পরবর্তীতে হলগুলোতে তো যেতেই পারলাম না, এখন পর্যন্ত যেতে পারি নাই। এবং আমরা বুঝাতেও পারছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল রাজনীতি থাকলে হলগুলোতে কেন থাকবে না। এইটাও আমি মনে করি যে যেহেতু তারা
মানে একটা বিভৎস রাজনীতি দেখেছে, সেই কারণে তাদের মাইন্ডসেট ওইটাই রয়ে গিয়েছে। এর বিপরীতে যে একটা সুস্থ ধারার রাজনীতি আছে, সেই সময়টা তো আমরা বুঝানোর সময় পাই। এইটাও তো আমরা মনে করি এইটাও আমাদের জন্য কিছুটা হলো যে বিপক্ষে মানে কাজ করেছে, এটা আমি মনে করি, যেহেতু সময় না পাওয়ার কারণে। দেখেন, আমি কিভাবে বললে ওনার জন্য লাভবান হবে। ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের অধিকার আদায়ে যে রাজনীতি করেছে, ছাত্র দলের এখানে যে ভুলগুলো ছিল, আমি মনে করি এক নম্বর ওনাদের আত্মসমালোচনা করার প্রয়োজন আছে। 5 আগস্টের পর থেকে প্রতিটা ক্যাম্পাসে, যে ক্যাম্পাসগুলো জুলাই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি ক্যাম্পাস থেকে দাবি উঠছে যে আমাদের ছাত্র সংসদ কার্যকর করতে হবে। তো ছাত্রদল কেন ঘুমাইছিল? ছাত্রদলকে তো আপনারা ছাত্র শিবির প্রতিবাদ, ঠিক আছে, ছাত্রদল কেন তারা তো ঘুমের রাজনীতি করেছে। ছাত্রদল ঠিক আছে ঘুমাইছিল না, ছাত্রদল জেগে জেগে কেন ঘুমাইছিল? গুপ্ত রাজনীতি করার কারণে একটা সচেতন সমস্ত ক্যাম্পাসে, সমস্ত হলগুলোতে সচেতন ছাত্র সংগঠন হিসেবে ছাত্র সমাজ কি চায়, বাংলাদেশের রাজনীতির উপর বিতৃষ্ণাটা কেন? ক্যাম্পাসে আবু বকরকে হত্যা করা, ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা, নৃশংস কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কলম দিয়ে চোখ নষ্ট করে দেয়া, এই রাজনীতি এই ক্যাম্পাসে ছাত্র দেখে নাই। তো ছাত্র রাজনীতির নামতে ভীতি ছিল, তো সেখান থেকে উত্তরণের জন্য আপনাদের দরকার ছিল কোনো ন্যারেটিভ ছাড়াই ছাত্র সমাজের অধিকারের ভূমিকা পালন করা। আপনি কি মনে করছেন যে ছাত্রদল কোনো পজিটিভ কাজ করেনি? আমি মনে করি ছাত্রদল পজিটিভ কাজ যা করেছে তার চাইতে শত শত গুণ বেশি নেগেটিভ কাজ করেছে। কারণ ছাত্র সমাজ তো দেখতে চাইবে, আমি একটু আগে যে কথাটা বললাম, আপনি 20 মিনিট যখন একজন বিপি প্রার্থী যে একটা বক্তব্য দিচ্ছেন, আশেপাশে অনেক ছাত্রছাত্রী আছে, কেউ সোশ্যাল মিডিয়া দেখছে, কি বক্তব্য দিচ্ছে, আমার জন্য কি বলবে? তা আমি দেখলাম 20 মিনিট চেয়েছে, যে তিনি 19 মিনিটে শুধু আরেকটা সংগঠনের সমালোচনা করলেন, আমার জন্য তো কিছু বললেন না। তা আমি এই ব্যক্তিকে তার যত যোগ্যতা থাকুক না কেন, কোয়ালিটি থাকুক না কেন ভোট দিব? দেখেন, গুপ্তের কথাটা বারবার আসছে, ওনারা যত গুপ্তের কথা বলবে তত ওনাদের ভোট কমবে। কারণ এই ন্যারেটিভ ছাত্র সমাজ আর খায় না। আগে রাজাকারের ন্যারেটিভ শেখ হাসিনা উচ্চারণ করে তার পতন হয়েছিল। এখন আপনি যদি ওই ভাষায়, একই ভাষায় এই ন্যারেটিভ শব্দ ব্যবহার করতে চান, আপনার ভোট কমবে। এই জায়গা দেখেন, এই সিস্টেমের জায়গা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নাম ধরে নির্যাতন করা, নিপীড়ন করা, এই যে সিগারেটের স্যাক দেয়া, রাতভর হলে রেখে নির্যাতন করে পুলিশ হাতে তুলে দেয়া, হাত ভেঙে দেয়া, পা ভেঙে দেয়া, এই ঘটনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই? ঘটছেন। আপনাকে কখনো প্রতিবাদ করেছেন ছাত্রদলের জায়গা থেকে? কারণ ছাত্রদল তো কখনো প্রত্যাশা করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র শিবির রাজনীতি করুক। ওনারা একদিকে কি করেন, গুপ্ত কথা বলেন, আবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে, তখন আবার ওনারা বিবৃতি দিলেন ছাত্রদলের প্যাডে, সভাপতি সাধারণ সম্পাদক, শিবির কিভাবে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে। তো আপনারাই তো গুপ্ত সংগঠন তৈরি করার জন্য, আপনারাই তো ন্যারেটিভ তৈরি করার জন্য, আপনারা তো ছাত্র সমাজের দৃষ্টিকে অন্য খাতে প্রতিহত করার জন্য এই ধরনের ব্লেম গেমের খেলা খেলেছেন। আপনারা এখান থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার ভোট কমতে থাকবে। কারণ ধন্যবাদ, অনেক এদেশের ছাত্র সমাজ সেটা গ্রহণ করেন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস এম ফরহাদের পরিচয় সকলে জানেন। আমি 30 সেকেন্ড শেষ করছি। এস এম ফরহাদ গত 1 বছরে ছাত্র সমাজের অধিকারের সবচেয়ে বেশি ক্যাম্পাসে ভূমিকা পালন করেছে, কিন্তু ছাত্রদল তাকে বলা শুরু করলো তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তা আপনি যখন আপনার সাথে মিলে না, আপনি যখন মানে ধান্দাবাজি করতে গিয়ে, ভোট চিন্তাই করতে গিয়ে, ব্যালট বক্স ভরতে গিয়ে যখন আপনি পাচ্ছেন না, তখন আপনি ওই ভিসি কে বললেন জামাতপন্থী, প্রক্টরকে বললেন জামাতপন্থী, কিন্তু কে কোন পন্থী চ্যালেঞ্জ দিয়ে তো বেশি বলছে সেটা, যে আমি জীবনে কখনো রাজনীতি করে নেই, আপনি আমাকে ট্যাগ দেন, দিতে পারেন, আমি আপনার বক্তব্য অনেক ধন্যবাদ। আর এই জন্য ট্যাগের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসতে পারবে, ওই শেখ হাসিনার পতন যে লাইনে হয়েছে, শেখ হাসিনা তাড়াতাড়ি হয়েছে, ওনাদের একটু সময় লাগবে হয়তো। তুমি জাকসু নির্বাচনও 33 বছর পরে হতে চললো, তো সেই জাকসু নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি ফলাফল প্রত্যাশা করছেন? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরাফাত সাহেবের কথাই তো ভয় পেয়ে যাচ্ছি বাবা। 2 মিনিটের মধ্যে দিতে হবে। কেবল ওনারা ডাকসুতে একটু জয়লাভ করেছেন আর হুমকি দামকি শুরু করলেন। ভূমিধস বিজয়, ওরে বাবা, এখনই ওনারা ভয় দেখাচ্ছেন আমাদের হাসিনার মতো নাকি পাল্লে না। আমি সেটা আমি বলছি যে ন্যারেটিভ ধারণ করেন, যদি বিদায় করবেন। ওরে বাবা, এখনো যদি ন্যারেটিভ ধারণ করেন, ভাই কেবল আপনারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন, ঠিক আছে, আমরা তো অভিনন্দন জানিয়েছি, কিন্তু এই নির্বাচন যে
কত ষড়যন্ত্রের নির্বাচন, সেটাও কিন্তু এই জাতি একদিন বুঝতে পারবে। আপনাদের আর সময় তো এখন বলেন না। এত ধুমকি ধামকি দিয়েন না ভাই, আমরা ধুমকি ধামকি এখনো সময় আসে নাই। এমনিতে আপনারা রক কাটা শিবির হিসেবে অনেক পরিচিত আছেন, হ্যাঁ, এই জন্য এমনি কিন্তু অনেকে খুব ভীষণ আতঙ্কিত, সেই কারণে এখনই ধুমকি দিয়েন না, সময় আছে ভাই, আস্তে আস্তে ধীরে ধীরে যান। আর যারা জয়লাভ করে তাদের অনেক শান্ত থাকতে হয়, অনেক মানুষের কথা শোনার মতো ধৈর্য থাকতে হয়। এখনো অধৈর্য হয়েন না, সময় নেন, সময় নেন। এখনই আমাদেরকে ধুমকি দিয়েন না ভাই, না না, আপনি তো ধুমকি দিলেন আমাদের শেখ হাসিনা। আরে 17 বছর একত্রে মিলেমিশে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, এত মানুষের জীবন দিল, খালেদা জিয়া জেলে গেলেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হলো, আর আপনি এখন এসে একটা ধমকি দেওয়া শুরু করে দিলেন। এটা কেমন কথা ভাই? জাকসু নির্বাচন, আমরা দেখেন আমাদের প্রত্যেকটা নির্বাচনেই আমরা একই কথা বলবো, 17 বছর জাতীয়তাবাদী ছাত্র দলকে কোনো ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই। যেখানেই গিয়েছে সেখানেই ছাত্র দলের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে। আবারও বলবো, ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে, এটা অন্যায়। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেহেতু ভোট দিয়েছেন, তারা সচেতন নাগরিক, আমি বলবো না, কিন্তু একদিন হয়তোবা তাদের রিয়েলাইজেশন হবে। আমরা অবশ্যই আশাবাদী, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আশাবাদী, কিন্তু আমাদের যে সময়ের দরকার ছিল সেই সময়টা পাচ্ছি না। তার মধ্যে থেকে আমরা আশাবাদী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বেশি মানে পজিটিভ ভূমিকা রাখবে, কিংবা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে অনেক ভোট আসবে, এইটাই অনেক ধন্যবাদ। আমি যদি সময় থাকে, জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে এই জাতির প্রাণের দল, এই ছাত্রদের প্রাণের দল। কারণ আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেত্রী হিসেবে আমি জানি, আমার 40 বছরের রাজনৈতিক জীবনে আমি এই ছাত্র দলে মানে ছাত্রছাত্রীদের জন্য অনেক ভূমিকা পালন করেছি। আমার সাথে যারা ছিল তারাও এরকমই ভূমিকা পালন করেছে। এই আরাফাত ভাইদের মতো এরকম হুমকি নির্বাচিত হয়ে হুমকি ধমকি দেওয়ার মতো এই ধরনের একদমই কর্মসূচি কখন আমরা পালন করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছরের ছাত্র শিবিরকে যত ব্লেম দেয়া হয়েছে, আমি একটু জাতীয় নির্বাচন নিয়ে এখানে মৌনতা অবলম্বন করার কারণে আজকে বিজয় অর্জন করেছে। সুতরাং আমরা কখনো অহংকার দাম্ভিকতা প্রকাশ করে এটা বলি না 3টা সিট পায় না, এর ভোট আছে নাকি, এই ধরনের কথাবার্তা আমরা বলি না। আমরা বলেছি যে ন্যারেটিভকে আপনি এখন ধারণ করছেন, দেখেন বিগত 16-17 বছরে জামাত শিবির রাজাকার, আমি একটু বাংলাদেশ এই কথা আপনারা কখনো বলেন, এখন আপনারা বলছেন। সুতরাং আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বললে আপনাদের ভোট কমবে। এটা হুমকি কি আর ধামকি কি, এটা আপনাদের রিয়েলাইজেশনের জায়গার কথা বলছে। দেখেন আজকে আগামীকালকে জাকসু নির্বাচন হবে, আমি তো বিশ্বাস করি আমরা আমাদের জায়গা থেকে ছাত্র শিবির যদি ছাত্রদের অধিকার আদায় কাজ করি, আমরা অবশ্যই সেখানে বিজয় হবো। আপনি ওনার কাছে প্রত্যাশা জানতেছেন, ছাত্রদল ফুল ফ্যালেন্ট তারা দিতেও পারেনি সেখানে। ছাত্রদলের সংকটটা কথা দেখেন, ছাত্রদল নেতার রাজনীতি করে, তারেক রহমান রাজনীতি করে, যেটা আবিদ প্রকাশ্যে বলছেন যে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান বলবেন তারপরে হবে। এই সিস্টেম থেকে ঊর্ধ্বে উঠে ছাত্র বান্ধবের জায়গা থেকে যদি আমরা বলতে পারতেন, তাহলে এই সমস্যাটা হতো না। জাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্র বান্ধব কর্মসূচি পালন করছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির অভূতপূর্ব রেজাল্ট করবে এবং আগামী জাতীয় নির্বাচনেও জামাত ইসলামী এবং তার সাথে যদি জোট কোথাও হয়, সেখানে ক্ষমতায় গিয়ে একটা নতুন বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপা। একদম শেষ 30 সেকেন্ড একটু বলবেন, সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের আগামীকালকে আবার মিটিং, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, কিংবা সেই জায়গাটা একটু বলবেন যে আসলে সেইখানে বিচার সংস্কার অনেক কিছু আছে। আমরা দেখেছি যে অনেকের ব্যাপারে অনেক মামলা হয়েছে, হামলা হয়েছে, যে জায়গায় হচ্ছে যে ভুয়া মামলারও হয়েছে, এগুলো দেখেছেন, এই বিষয়টা যদি একটু বলেন। ভুয়া মামলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে, এটাতেই আমরা বিশ্বাস করি। সে যদি ভুয়া মামলা হয়ে থাকে, আইনের চোখে যে সেটা যদি ভুল হয়ে থাকে, ভুয়া হয়ে থাকে, তাইলে আইনের চোখে যেটা মানে সঠিক সেই কাজটি করবে। এখানে বিএনপি সব ধরনের সহযোগিতা দিবে, কিংবা এটাতেই বিএনপি বিশ্বাস করে। আর উনি বারবার করে বলতেছিলেন যে কি ছাত্র শিবির শুধু কল্যাণমূলক কাজ, আরে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রদের কল্যাণের জন্য। অনেক ধন্যবাদ। আলাদা করে কোনো কিছু করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান এবং অনেক ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাদের দুজনকে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই, মনে করি কল্যাণমূলক দেশ হিসেবে গড়ে উঠুক বাংলাদেশ, সবার উপরে দেশ। আর কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।